নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা রাঁচি থেকে বোধগয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। যদি তোমরা রাঁচির ভিউটা মিস করে থাকো তাহলে লিঙ্কে গিয়ে ওটা আগে দেখে নিতে পারো। রাঁচির হোটেল সোনিবা ইন থেকে অ্যাপ্রক্স 200 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে বোধগয়া। টাইম লাগবে অ্যারাউন্ড 4.5 আওয়ার্স। আমরা ওই টাইমের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব। অন দ্য ওয়েতেই কিছু খেয়ে নেব রোড সাইড ধাবা থেকে। ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরানোর ডান বিহারে এন্ট্রি আগে, কারণ পেট্রোলের লিটারে 6 রুপিস বেড়ে যাবে বিহারে এন্ট্রি করলে। আপনি যদি আপনার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসেন, এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ দামের অনেকটা ভ্যারি করে যায় পেট্রোল প্রাইসে ইউরো স্টেটের মধ্যে। এই ভিডিওতে বোধগয়াতে কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন সব বিস্তারে আপনাদের গাইড করে দেবো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশন তো আছেই 24/7। তাহলে চলুন বোধগয়া। বোধগয়ার লোকেশনটা অ্যাপ্রক্স 15 কিলোমিটার ফ্রম মেন গায়া and 96 কিলোমিটার ফ্রম পাটনা সিটি। আমরা অন দ্য ওয়েতেই রোড সাইড ধাবাতে থেকে আমাদের লাঞ্চটা সেরে নিই, একটা পাঞ্জাবি ধাবা থেকে। এটা লাঞ্চ বললেও ভুল হবে, কারণ আমরা লাঞ্চ করতে করতে অ্যারাউন্ড 5টা থেকে 6টা হয়ে গেছিল এবং ওইখানে আমাদের অনেকটা টাইম স্পেন্ড করতে হয়, কারণ ফুড আসতে একটু দেরি হয়েছিল। তাই জন্য আমাদের অ্যাটলিস্ট হোটেলে পৌঁছাতে রাত 9টা বেজে গেছিল। আর কোনো ভিডিওগ্রাফি কিছু করা হয়নি, তো আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। একদম অসাধারণ একটা সকাল, অসাধারণ ভিউ, এয়ার একদম ফ্রেশ। অনেকদিন পর এরকম গ্রিনারি ফ্রেশ এয়ারের একটা সংস্পর্শে আসা গেল। মেন রাস্তাটা ওইটা, এবং আমার মনে হচ্ছে যে আমাদের বোধগয়া অ্যাকচুয়াল স্পটে, মানে এখান থেকে অ্যারাউন্ড 3.5 কিলোমিটার হবে যাওয়ার জন্য, এই রাস্তাটা ধরতে হবে। তো চলুন দেখি, ওখানে দেখা যাবে, দেখা হবে আপনাদের সাথে। প্রত্যেকটা স্পট আমরা ঘোরার চেষ্টা করবো। বেরোতে একটু দেরি হয়ে গেল, স্টিল আমরা চেষ্টা করবো যতটা পারি কভার করার। আমি এই হোটেলের বাকি ডিটেলসটা ব্যাক করে দেবো, যেখানে আমি আপনাদের রুমও দেখাবো, পুরো হোটেলটাও একবার ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু এর নিজস্ব কোনো কিচেন নেই, আপনি খাবার কিভাবে অ্যারেঞ্জ করবেন সেটা আমি পুরোপুরি গাইড করে দেবো। আপনাদের মনে এরকম কোশ্চেন আসতেই পারে, এই জায়গাটার নাম বোধগয়া কেন, আর এখানে এত ট্যুরিস্ট, এত পর্যটক আসি বা কেন, এখানে বিশেষত্বটা কি? এখানে পুরো ওয়ার্ল্ড থেকে বুদ্ধিস্ট মঙ্ক, বুদ্ধিজমের ফলোয়াররা সবাই আসে এখানে। আর স্পেশালি সেটা শীতকালে এখানে আমরা দেখেছি ভিয়েতনাম, তিব্বত, থাইল্যান্ড এবং আর চায়না, আরও অনেক দেশ থেকে অনেক পর্যটকরা এখানে এসেছে। তারা এখানে মন্দির প্রাঙ্গণে সবাই মিলে প্রার্থনা করছে। বিহার একসময় আমাদের সংস্কৃতি এবং শিক্ষার একটা প্রধান কেন্দ্র ছিল। আজকে বিহার, ঝাড়খণ্ড আর উত্তরপ্রদেশ, এখানে নিয়েই প্রথমে আমাদের যে সভ্যতার একটা স্টার্টিং হয়। আমরা যে হিস্টোরিক্যালি যে এভিডেন্সগুলো পাই, এখানে ছিল হরিয়াঙ্কা, শিশুনাগা, মৌর্য ডাইনেস্টি, যেটা পরে পুরো ভারতে বিস্তার পায়। সেটা কিন্তু এখান থেকেই তার শুরু। আর আজকে আমরা যেটা পাটনা বলে জানি, একসময় সেটা পাটলিপুত্র অ্যাজ আ ক্যাপিটাল অফ মৌর্য ডাইনেস্টি। এই মৌর্য ডাইনেস্টির আমাদের সবার পরিচিত রাজা অশোক রুল করেছিলেন। তারও আসার আগে একজন মহান ব্যক্তি এসেছিলেন, যিনি ছিলেন সিদ্ধার্থ গৌতমা, যাকে আমরা গৌতম বুদ্ধ বলেও আজকে আমরা জানি। তিনি এই বিহারের পবিত্র ভূমি থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন, মানে এনলাইটেড হয়েছিলেন। তাই জন্য এটার নাম হচ্ছে বোধ। তিনি বোধ অর্জন করেছিলেন, তাই জন্য বোধ। আর যেহেতু এটা গয়া এরিয়ার মধ্যে পড়ে, তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে বোধগয়া। গৌতম বুদ্ধ, যিনি বুদ্ধিজমের যে ধর্মের স্থাপনা করেছিলেন, উনার সেই দেখানো পথ আজকে পুরো ওয়ার্ল্ডে 560 মিলিয়নস লোকে ফলো করছে। আর আজ আমরা এমন জায়গায় যেখানে তিনি জ্ঞান লাভ করেছিলেন, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ইম্পর্টেন্স এই জায়গাটার। মানে আমাদের সেই জায়গায় আমরা যে সেখানে পৌঁছেছি, এসেছি, সেটাই আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। সো আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড এই জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করার, সেই ইতিহাসটা জানার, সেই পুরনো জিনিসগুলোকে দেখার। আর অবশ্যই সেই অশ্বত্থ গাছ, যেখানে কোলাসা কিংডমের রাজকুমার সিদ্ধার্থ গৌতমা জ্ঞান লাভ করেছিলেন। আজকে ঘোরাটা স্টার্ট করলাম মেটা বুরারাম টেম্পল দিয়ে। এটা একটা থাই স্টাইল টেম্পল, যেটা স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে বাইরেটা, এবং স্টেনলেস স্টিলের কাজটা এতই সুন্দর, আপনি বিস্ময় থেকে যাবেন যে চারদিকটা কতটা চকমক করছে। এই টেম্পেলের এখনো ভিতরে পুরোপুরি প্রবেশ রেস্ট্রিক্টেড, স্টিল আপনি বাইরে থেকে এর যা বিউটি এনজয় করতে পারবেন সেটাই অনেকটাই বেশি। এখানে মহান সম্রাট অশোককে শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার একটা মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটা ছিল কিন্তু খুবই সুন্দর, তবে আমার এটা সম্রাট অশোকের থেকে মহিষাসুর বেশি লাগছিল। আমি কারোর ইমোশনস বা ট্যালেন্টকে হার্ট করতে চাই না, বাট আমার যেটা মনে হয়েছে আমি ক্লিয়ার করলাম। মেটা বুদারাম টেম্পলের পাশেই এই ওয়ার্থাই বুদ্ধা সভিকা লোকেশনটা অবস্থিত। এটা আমাদের কাছে ক্লিয়ার হয়নি এটা একটা টেম্পল না থাকার জায়গা, বাট অনেকটাই ভারতীয় সেবাশ্রমের
প্রসেস ফলো করছে মনে হলো। মানে ভারতীয় সেবাশ্রমে যেরকম থাকার জায়গাও থাকে, ওইখানে ওর পাশে যদি টেম্পল থাকে আপনাকে পুরো অ্যারেঞ্জমেন্ট করে দেবে, পুরো সেম ব্যবস্থা। এখান থেকে যারা বিভিন্ন আদার্স কান্ট্রি থেকে পর্যটকেরা এখানে আসেন, আমার মনে হয় তাদের থাকার একটা খুব ভালো ব্যবস্থা করা আছে। আমাদের চারিদিকে দেখে খুবই ভালো লাগছে, খুবই প্লেজেন্ট জায়গা একদম। কারণ অনেকেই আছে এরকম প্রবলেম ফেস করে যে বাইরে থেকে এসে কোন হোটেলে থাকবে, কোথায় থাকার ব্যবস্থা প্রপার থাকে না, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা। আই থিঙ্ক সেই সব প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য এই সংস্থাটা ক্রিয়েট করা হয়েছে। এটা হলো চাইনিজ টেম্পল, যেটা বোধগয়া মেন মার্কেটের পাশে অবস্থিত। এই টেম্পলটা বিখ্যাত ফর ইটস স্টানিং চাইনিজ প্যাগোরা স্টাইলস আর্কিটেকচার, ভাইব্রেন্ট কালার্স আর একটা প্লিজেন্ট অ্যাটমসফিয়ারের জন্য। এবার চলে এলাম বোধগয়ার মেইন অ্যাট্রাকশনে, মহাবোধি টেম্পল। একই শীতকাল, তারপরে উইকেন্ড। তো এখানে 4-5টা স্কুলের স্টুডেন্টদের এক্সিবিশনে নিয়ে আসা হয়েছিল, তাই জন্য এখানে ভিড় একদম উপচে পড়ছিল সেদিকে। বিশাল বড় লাইন, যেখানে আমাদের মোবাইল ফোন অ্যালং উইথ এভরি ইলেকট্রনিক্স গ্যাজেট জমা দিতে হবে, তারপরে আমরা কিন্তু এন্ট্রি পাবো। তো মহাবোধি টেম্পলের এন্ট্রির আগে যে সিকিউরিটি চেকিং হয়, সেখানে আমাদের চেক করাতে করাতেই হঠাৎ করে আমাদের চোখ পড়ে গেল সেই এন্ট্রির ডান দিকে, যেখানে আছে মা ভাগ্যা দেবী সরস্বতী টেম্পল। তো ওইটা নর্মালি লোকে অ্যাভয়েড করে যাচ্ছিল, স্কিপ করে যাচ্ছিল, বাট আমাদের ইন্টারেস্ট হলো ডেফিনেটলি ওখানে কি দেখার জন্য। আর বাই চান্স যদি না চোখ পড়তো, আমি ডেফিনেটলি বলছি অনেক কিছু মিস করে যেতাম। মহাবোধি তো জানেনি এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, এর সাইডেই এখানে দুটো হিন্দু টেম্পল বা সনাতন টেম্পলস আছে, এবং সামনে একটা বিশাল বড় সমাধিস্থল আছে। আমি লোকালদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে যারা সন্ন্যাসী তাদের কিছু এখানে সমাধি দেওয়া হয়েছে। সত্যি বলতে জায়গাটা খুবই শান্ত, খুবই ঠান্ডা, একটা ফুল পিস ভাইব। মানে জায়গাটা আপনি যদি না উপস্থিত থাকেন ওখানে, একটা ইতিহাস, একটা মনোরম পরিবেশ, মানে আপনি হয়তো নিজেকে একদম রিল্যাক্সেশন, পিসফুল প্লেসেস আপনি বলতে পারেন, সবকিছু মিশিয়ে একটা অন্যরকমই মাধুর্য দিচ্ছিল জায়গাটা। অ্যাজ পার দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এই মহাবোধি টেম্পলটা প্রথম বানানো হয় মৌর্য ডাইনাস্টিতে, মানে সম্রাট অশোকের টাইমে। বাট সেই সময়কার মানে সম্রাট অশোকের টাইমের টেম্পলের এক্সিস্টেন্স এখন সেরকম কিছুই নেই। এখন যে স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় ওটা অ্যারাউন্ড 6th সেঞ্চুরিতে বা তার আগে, এবং এটার মেইন যে রিস্টোরেশন প্রসেসটা হয়েছিল ওটা 19th সেঞ্চুরিতে হয়েছে। তো এখন যে আর্কিটেকচারটা আপনি দেখতে পাচ্ছেন ওটা 6th সেঞ্চুরি বানানোর পরে যে 19th সেঞ্চুরিতে রেস্টোরেশন হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এই লাস্ট 2000 বছর ধরে অনেক কিছুর সাক্ষী এই মন্দিরটা। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পারবো যে কতবার এই এলাকার মন্দিরের ওপর অ্যাটাক হয়েছে, আক্রমণ হয়েছে, পুরোপুরি ডেমোলিশ করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এবং তারপর আবার সেটাকে মডিফাই করা হয়েছে। তো এই মন্দিরটা 2000 বছরের ইতিহাসের কথা বলে চলেছে, সঙ্গে অনেক ন্যাচারাল ক্যালামিটিস অ্যালং উইথ দ্য ফরেন অ্যাটাক, মিন্স ফরেন ইনভেডর অ্যাটাকস। বাট এটা সবচেয়ে বিষয় আশ্চর্যকর ব্যাপার যে এই স্ট্রাকচারটা নর্মালি ব্রিক্স এবং তার সঙ্গে কিছু বাইন্ডিং ম্যাটেরিয়ালের ওপর করে তোলা হয়েছে, এবং স্টিল স্ট্যান্ড অ্যালং আফটার এক্সকাভেশন অলসো এটার অত বড় স্ট্রাকচারটার অনেকটাই পার্ট ধরে রাখতে পেরেছিল। তো এত বড় স্ট্রাকচার এতদিন ধরে ধরে রাখাটা আফটার অ্যাজ আই টোল্ড ইউ কি অনেক অ্যাটাকের পরেও এটা একটা বিশাল বড় আশ্চর্যকর ব্যাপার। এবং এটা আমাদের ইতিহাসের যে আর্কিটেকচারাল ডিজাইন যে কতটা স্ট্রং ছিল, আমাদের হিস্ট্রিতে নলেজের ব্যাপারটা কতটা স্ট্রং ছিল সেটা রিপ্রেজেন্ট করে। বর্তমানে যে মেন টেম্পল ওটার উচ্চতা 55 মিটার্স, মানে অ্যারাউন্ড 180 ফিটস। এই টেম্পলের পিছন দিকেই আছে মহাবোধি ট্রি। 2500 বছর আগেকার সেই অ্যাকচুয়াল পিপল ট্রিটা, মানে হচ্ছে অশ্বত্থ গাছটা তো আর নেই, সেটা কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, বাট তার ডিসেন্ডেন্ট আমরা বলতে পারি। সেখানে এখানে আর একটা অশ্বত্থ গাছ আছে, কারণ আমরা জানি যে অশ্বত্থ গাছের গোড়া থেকে আর একটা গাছ জন্মায়। তো এখন সেই পিপল ট্রিটা আপনার ওখানে গেলে দেখতে পারবেন, যার নিচে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। আর অ্যারাউন্ড 250 বিসিতে ওই ট্রির নিচেই একটা পাথরে খোদায় কারুকার্য করা সিংহাসন বসানো আছে, যেটা বলা হয় অশোকের টাইমেই এস্টাবলিশ করা হয়েছিল। ডিউরিং এক্সকাভেশন এই সিংহাসনের ওপর বলা হয় যে বুদ্ধ মূর্তিও পাওয়া গেছিল, বাট সেটা অলমোস্ট ডেমোলিশড ছিল। তো এই থ্রোনটাকে এখানে ডায়মন্ড থ্রোনও বলা হয়।
বোধগয়াতে মহাবোধি টেম্পল এক্সকাভেশনের সময় অনেকগুলো আর্টিফ্যাক্টস পাওয়া গেছে, যেটা নিয়ার বাই বোধগয়া মিউজিয়ামে রাখা আছে। নট অনলি এখান থেকে যা পাওয়া গেছে, গয়া থেকেও অনেকগুলো হিস্টোরিক্যাল এভিডেন্সেস, আর্টিফ্যাক্টস, স্ট্রাকচার, মূর্তি অনেক কিছু পাওয়া গেছে, যার অনেকটাই এখানে মিউজিয়ামে রাখা হয়েছে। এখনকার কনস্ট্রাকশনে দেখতে পারবেন অনেক কিছুই নতুন, যেটা আমি বলেছিলাম এটাকে রিস্টোরেশন করা হয়েছিল অ্যারাউন্ড 19th সেঞ্চুরি, বাট স্টিল সেই সময় যেগুলো উদ্ধার করা গেছে মূর্তি, তো সেগুলোকে রাখা হয়েছে। বাট ডিউরিং এক্সকাভেশনস যে সকল মূর্তিগুলো পাওয়া গেছিল তার অনেকটাই আগে থেকে ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কোনো মূর্তির হাত পাওয়া যায়নি বা পা নেই, এক্সিস্টিং মাথা নেই, বডির কোনো পার্টস নেই। বাট স্টিল আপনি যদি সেগুলোকে দেখেন, আপনি আন্দাজ করতে পারবেন তখনকার কাজ কতটা ইন্ট্রিক, কতটা নিখুঁত ছিল। এত ডিস্ট্রাকশন হওয়ার পরেও ওর যে একটা সৌন্দর্য, একটা কারিগরের যে ট্যালেন্ট, সেটা এখনো প্রকাশ পাচ্ছে। এবার চলে এলাম মুছালিন্দা সরোবর। আফটার বুদ্ধাস এনলাইটমেন্ট উনি আরও আগামী 7টা সপ্তাহ বিভিন্ন জায়গায়, মানে বোধগয়ার বিভিন্ন জায়গায় উনি মেডিটেশন করেন। 7টা, মানে প্রত্যেকটা উইকে একটা করে জায়গা, মানে প্রত্যেক 7টা উইকে 7টা জায়গায়, একটা উইকের পর জায়গা চেঞ্জ করতেন, এভাবে মেডিটেশন করতেন। তো এই মুছালিন্দা সরোবরে উনি সিক্সথ উইকে উনি মেডিটেশন স্টার্ট করে। বাট সেই সময় কি হয়, অনেক প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, এবং এই দেখে এই সরোবরের সাপের রাজা মুছালিন্দা গৌতম বুদ্ধকে এই প্রচণ্ড বৃষ্টির থেকে প্রোটেক্ট করতে চলে আসে, যাতে বিনা দ্বিধায়, বিনা সমস্যায় উনি উনার মেডিটেশন বা তপস্যা কমপ্লিট করতে পারে। তাই সেই সর্বরাজার নাম থেকেই এই সরোবরের নামকরণ। আমরা এই মহাবোধি টেম্পল প্রিমাইসের আরও জায়গাগুলো ঘুরে দেখছিলাম, যেখানে কন্টিনিউয়াসলি চ্যান্টিং চলছে, প্রেয়ার চলছে, প্রদীপ জ্বালানো হয়েছে। বিভিন্ন কান্ট্রি থেকে মঙ্করা এসছে তাদের প্রার্থনা নিবেদনের জন্য। এই মহাবোধি টেম্পলের বাইরের দিকে আছে একটা জগন্নাথ টেম্পল। আমরা সেখানে গিয়ে দেখলাম মন্দিরের দরজা তো অলরেডি বন্ধ হয়ে গেছে, তো জগন্নাথ দেবের দেখা পাওয়া গেল না। তো আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য স্টার্ট করে দিলাম যাত্রা। মহাবোধি টেম্পল এক্সকাভেশনের সময় যে আর্টিফ্যাক্টসগুলো পাওয়া গেছিল সেগুলো দেখতে আমরা চলে আসলাম নিয়ার বাই মিউজিয়ামে। যেটা আমি আগেও বলেছিলাম, এখানে গয়াতেও যেগুলো আর্টিফ্যাক্টসগুলো পাওয়া গেছিলো এক্সকাভেশনের সময়, কারণ গয়া আমরা জানি আমাদের রিলিজিয়ান ওয়াইজ অনেক পুরনো জায়গা, খুব ফেমাস জায়গা, ওখানে অনেক কিছু এক্সকাভেশনের সময় পাওয়া গেছে, এবং সেইখানের যা যা নমুনা, যা যা মূর্তি, যা নিদর্শনগুলো পাওয়া গেছে অনেকটাই এইখানকার বোধগয়া মিউজিয়ামে স্টোর করা হয়েছে। এক্সকাভেশনে এইসব জিনিসগুলো না পাওয়া গেলে হয়তো আমরা জানতেই পারতাম না আমাদের অ্যানসেস্টাররা কতটা সমৃদ্ধিশালী ছিল, কতটা নিদর্শন এবং নিখুঁত তাদের কাছে, কতটা ডেপথে নলেজ না থাকলে একটা পাথরের ওপর এরকম কারুকার্য করা সম্ভবই নয়। পেয়ে গেছে প্রচণ্ড খিদে, আর পেটের পূজাটাও দরকার, তাই আমরা নিয়ার বাই লোকাল ফুড গার্ডেন রেস্টুরেন্টে চলে আসলাম। জেঠু আমাদের অনেক কিছু বুঝিয়েও দিল। এখানে মেনু কার্ড দেখার পরে আমরা সিলেক্ট করে নিলাম ভ্যারাইটিস অফ পরোটা, গোবি, ছাতু, আলু, সবকিছু। পরোটায় পেট না ভরায় আমরা স্ট্রিট ফুডের ওপর ঝাঁপিয়ে পড়লাম। ফুচকা, চাট সব একের পর এক করে চলতেই থাকলো। এখন আমরা যাচ্ছি ওয়ার্ড থাই বোধগয়া টেম্পল।
এটা একটা থাই টেম্পল, যেটা 1956-এ থাইল্যান্ডের গভর্নমেন্ট বানিয়েছিলেন, যাতে দুটো কান্ট্রির মধ্যে, মিনস ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হয়। আমরা যখন গেছিলাম তখন ওয়ার্থাই টেম্পলের কাজ চলছিল, মানে রিনোভেশন হচ্ছিল, তাই মন্দিরের বাইরে থেকে পুরোটাই ঢাকা ছিল। অ্যাকচুয়ালি এই টেম্পলটা খুবই সুন্দর, বাট আনফরচুনেটলি আমরা সেটা দেখতে পারিনি। বাট এটা ভালো যে মন্দিরের ভিতরে যাওয়া কেউ কিন্তু রেস্ট্রিক্ট করেনি। দ্য রয়্যাল ভুটানিজ মনেস্ট্রি, এটা ভুটানের রাজা লর্ড বুদ্ধাকে ট্রিবিউট করার জন্য বানিয়েছিলেন। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এর পুরো নাম ইন্ডোসন নিপন জাপানিজ টেম্পল, যেটা 1972-তে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কমিউনিটিসরা মিলে এটা বানিয়েছিল। দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, এটা তিবেটিয়ান রিফিউজি মার্কেটের জাস্ট সাইডেই অবস্থিত। এর বানানোর কাজ স্টার্ট হয় 1982-তে এবং 1989-এ এটা প্রথম ইনোগ্রেট করা হয়। অল টুগেদার এটা 18.5 মিটার উঁচু। আর এখানে দেখলে বুঝতে পারবেন গৌতম বুদ্ধ লোটাসের ওপর মেডিটেশন পোজে বসে আছে। দাইজোকো বুদ্ধিস্ট টেম্পল, যেটা আর একটা জাপানিজ টেম্পল এবং দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচুর পাশেই অবস্থিত। এটাও একটা অন্যতম অ্যাট্রাকশন ফর বোথ পিলগ্রিমস অ্যান্ড টুরিস্ট। সন্ধে হয়ে এসছে, অলমোস্ট সব মনেস্ট্রি এবং টেম্পলগুলো বন্ধ হওয়ার টাইমও হয়ে এসছে। সো বাকি টাইমটা আমরা ভাবলাম যে এখানকার যে মেইন মার্কেট এরিয়াটা সেটা একবার এক্সপ্লোর করা যাক। এই মার্কেট ঘুরে আমরা রাতের দিকে হোটেলে ব্যাক করব। আমি আগে আপনাদের বলেছিলাম যে এই যে হোটেলে আছি প্রিয়দর্শিকা, এদের কোনো কিচেন নেই, তাই আপনি খাবার কিভাবে অ্যাভেল করতে পারেন। তো এরাই আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে কোথা থেকে আপনি ফুড অর্ডার করবেন। এদের পাশেই, একদম হোটেলের পাশেই সামনাসামনি 2-3টে রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি একটা কল লাগিয়ে যদি আপনি খাবার অর্ডার করে দেন, তারাই আপনাকে এই হোটেলে এসে খাবার ডেলিভার করে দিয়ে যাবে। প্লেট, স্পুন সব কিছু আপনাকে দিয়ে যাবে। জাস্ট আপনি তাদের চার্জ পে করে দেবেন এবং পরের দিন এসে সেই আপনার প্লেট বা যা ওয়েস্টেড থাকবে সেটা আবার কালেক্ট করে নেবে। গুড মর্নিং সবাইকে। এটাই সেই হোটেল যেখানে আমরা আছি, আর এই হোটেলের ল্যান্ডমার্ক হচ্ছে পাশেই আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করার সময় পাইনি। প্রায় রাত 9টা 9:30 হয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো আর করিনি। তো বাট এখন দেখাচ্ছি, এইটা হচ্ছে আমরা যেখানে আছি, এটা হচ্ছে একটা এয়ারবিএনবি। তো এখানে নিচে ওনারা থাকে, ওপরে আমরা আছি। খুবই সুন্দর জায়গা, গাছপালা চারিদিকে ভরপুর, এরিয়াটা খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। আমরা সামনে দেখাচ্ছি আমরা কোথায় আমাদের গাড়িগুলো পার্ক করে দিয়েছি। এই পিছনের জমি যা আছে সব এর আন্ডারে। আমরা এইখানে আমাদের গাড়িগুলো পার্ক করে দিয়েছি। আমাদের রুমগুলো এই সামনে যে দেখালাম আপনাকে, এখান থেকে আমাদের এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, যেখান থেকে ওপরে চলে যেতে হবে।
তো এখানকার ওনার যারা আছে তারা প্রচণ্ড ফ্রেন্ডলি। আমি ডেফিনেটলি আপনাদের ফিউচারে রেকমেন্ড করবো এই জায়গাটায় আসুন। বাট তার আগে আমি আপনাদের রুমগুলো দেখিয়ে নিই কেমন অবস্থা। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে রিসেপশন এরিয়া আছে, সঙ্গে আরও আদার্স রুমসরা আছে, রুমগুলো আছে। বাট আমরা আছি সেকেন্ড ফ্লোরে এখন। এটা হচ্ছে এই ফ্লোরে আমরা আছি। এখানটা বসার জায়গা কাউচ টাইপের, এদিকে অনেকগুলো রুম। আমরা এই সামনের দুটো রুমে আছি, এখান থেকে ব্যালকনি। আর জাস্ট হোটেলের রুমগুলো দেখুন, আপনি বিশাল বড় বড় লাক্সারি হোটেলেও মনে হয় এত বড় রুম আপনাকে দেবে না, উইথ সাচ সিনিক বিউটি। রুমগুলোতে স্টোরেজের খুব ভালো ব্যবস্থা আছে, বড় বড় কাপবোর্ড আছে, সঙ্গে মিরর অ্যাভেলেবেল, বড় বড় উইন্ডো, মানে একটা আলাদাই ব্যাপার ছিল এই রুমগুলোর মধ্যে। আপনারা যদি কোনোদিন এই হোটেলে আসেন, আপনারা এখানকার ওনার অমল ভাইকে আমার নাম বলবেন, ডেফিনেটলি উনি আপনাদের জন্য বেস্ট প্রাইস সিলেক্ট করে দেবে। আমি বলবো রুমের কম্পারিজন করে রুমের চার্জ সত্যিই কম ছিল। বড় ছাদের অ্যাক্সেস এখানে পাওয়া গেছে, মাঝে মাঝে যদি বসে আড্ডা মারার জন্য ছাদটা বেস্ট লোকেশন। এটা উইন্টার, ছাদটা একটু কষ্টদায়ক, বাট যদি আপনারা সামার টাইপের বা অন্য টাইমে আসেন, মানে নর্মাল স্প্রিং সিজনে, তো অপশন ওটা। তো বন্ধুরা, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি এখন আমাদের এই প্রিয়দর্শিকার যে হোটেলটাতে আছি, ওটার ওনারের সাথে, অমল ভাইয়ের সাথে আমি দাঁড়িয়ে রয়েছি। এই পুরো হোটেলটা উনারই, তো উনি পুরো ম্যানেজ করে এবং আমার এসে প্রচণ্ড ভালো লেগেছে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে বিহারের মধ্যে একটা এয়ারবিএনবি কনসেপ্ট, যেটা আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। রুম এত লাক্সারি রুম, এত মিনিমাল প্রাইসে, ইটস ডিফিকাল্ট টু প্রোভাইড এনি লোকেশন ইন দ্য बोधगया। ओके, এটা बोधगया থেকে একটু দূরে, थोड़ा सा डिस्टेंस है बोधगया से। इट्स अराउंड 3 किलोमीटर ऑफ डिस्टेंस फ्रॉम एक्चुअल लोकेशन ऑफ बोधगया। बट इफ़ यू एवर कम ओवर हेयर यू विल फाइंड द पीस। मीन्स अमल भाई, तो थोड़ा सा आप बताइए कि आप होटल में कैसा सर्विस प्रोवाइड कर रहे हो और कैसा मतलब आपके फैसिलिटीज़ है, आप थोड़ा बताइए दादा। जैसा आप आए, पहली बार आप बोधगया पहली बार आप आ रहे हैं, बिहार पहली बार आ रहे हैं, तो आपको पता नहीं होता है कि हमें कहाँ कहाँ घूमना है, क्या चीज़ें करना है यहाँ। तो हम लोगों ने देखा था कि ये एक सेगमेंट हमने देखा था बोधगया में, जो होटल वगैरह नहीं प्रोवाइड करते। तो हमने ये कॉन्सेप्ट एक्जैक्टली होटल का नहीं रखा है, हमने ये रखा है होम स्टे का। मैं रहूँ या मेरे कुछ स्टाफ रहे या मेरे कोई पेरेंट्स यहाँ घर में कोई ना कोई 24 आवर्स यहाँ ज़रूर रहेगा आपके साथ, ताकि आप सिक्योर रहें। आप यहाँ कोई भी इशू हो गया में या नियर बाई एरियाज़ में, तो हम लोग एनी टाइम 24 आवर्स आपको अपना सर्विस प्रोवाइड कर पाए, सिक्योरिटी प्रोवाइड करवाते हैं। सेकेंड, यहाँ जब भी आप आते हैं तो या गया और बोधगया, गया बीइंग फेमस फॉर हिंदुज़्म, जो लॉर्ड विष्णु का पैर है, वहाँ अपने एंसेस्टर्स को आप वहाँ पानी देते हैं। बहुत सारे ऐसे होता है कि पंडित वहाँ आपको लूटते हैं या वहाँ के लोग लूटते हैं। कम से कम जब आप यहाँ आएँ तो हम लोग आपको गाइड करते हैं कि कैसे आप जा रहे होंगे, कितना आपको पे करना होता है, क्या क्या चीज़ें होती है, ताकि आपका कॉस्ट भी आपके पॉकेट में रहे। चीज़ें नई जगह पे आप कोई वियर्ड एक्सपीरियंस लेकर के यहाँ से आ जाता है, वही चीज़ें हैं। और बोधगया में भी अगर आप आते हैं तो कौन कौन सी जगह है जहाँ आपको घूमना चाहिए, क्या एक्सप्लोर करना चाहिए, कुछ एक्सप्लोर आप अपने एंड से भी करिएगा, तो वो मैं बिल्कुल ओपन रखता हूँ। बस हमारा फर्स्ट चीज़ है कि इनकेस आप सिक्योरिटी अगर देख रहे हैं, एक एक्सपीरियंस देख रहे हैं, थोड़ा पीसफुल हो, आप आ रहे हैं, बहुत दूर से आ रहे हैं, थोड़ा काम कंपोज जगह अगर आप ढूंढ रहे हैं, तो ये सर्विस हम यहाँ प्रोवाइड करना चाहते हैं। मुझे पर्सनली ये बहुत बढ़िया लगा। यहाँ पर एकदम पूरा फार्म हाउस है अंदर, तो कोई भी एक काइंड ऑफ न्यू काइंड ऑफ एनवायरनमेंट आप एंजॉय कर सकते हो। तो मैं बोलूँगा मस्ट विजिट प्लेस दिस वन इफ़ यू आर कमिंग इन बोधगया। एंड डेफिनेटली भैया ऑटो का सर्विस भी प्रोवाइड करके देगा। किसी को अगर ऑटो वगैरह चाहिए तो एक कॉल लगाइए, ऑटो आपके पास घर से सामने आ जाएगा, आपको यहाँ से लेके जाएगा। थैंक यू भैया, आपसे मिलकर बहुत अच्छा लगा। थैंक यू, आते रहिए। এবার আমরা বেরিয়ে পড়লাম নালন্দা ইউনিভার্সিটির জন্য, ওয়ার্ল্ড ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যেটা আজ থেকে প্রায় 1600 বছর আগে স্টার্ট হয়ে গেছিল। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নালন্দাতে। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা লাইক করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু বক্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যেভাবে গাইড করে উইথ প্ল্যানস।